গল্পের শুরুতেই আমরা দেখি অ্যালভিরা তার মা আর বোন নিজেদের ঘরবাড়ি ছেড়ে অন্য এক রাজ্যে পাড়ি জমাচ্ছে। অ্যালভিরা খুব খুশি ছিল, কারণ ওই রাজ্যের রাজপুত্রের লেখা কবিতা তার খুব পছন্দ, আর সেই রাজপুত্রকে বিয়ে করার স্বপ্ন সে সবসময় দেখত। নতুন রাজ্যে পৌঁছে তাদের দেখা হয় এক বয়স্ক লোকের সাথে, যার সাথে অ্যালভিরার মায়ের বিয়ে হওয়ার কথা। সেই লোকের অ্যাগনেস নামে এক মেয়ে ছিল, যে অ্যালভিরা বা তার বোনের চেয়ে অনেক বেশি সুন্দরী। এই বিয়েতে সবাই খুশি থাকলো, সেই সুখ বেশি দিন টিকে না। বিয়ের মাত্র দুদিন পরই হার্ট অ্যাটাক করে মারা যান অ্যাগনেসের বাবা। তার মৃত্যুর খবর শুনে পাওনাদাররা ভিড় করতে শুরু করে। যখন তারা জানে যে লোকটা অ্যালভিরার মাকে বিয়ে করেছে, তখন তারা অ্যালভিরার মায়ের কাছে টাকা দাবি করে শাসাতে থাকে। টাকা না দিলে তারা প্রাসাদময় বাড়ি আর সব জমি কেড়ে নেবে। আসল সত্যিটা হলো, অ্যালভিরার মায়ের কাছেও কোনো টাকা ছিল না। সে লোকটার জাঁকজমক দেখে বিয়ে করেছিল, কিন্তু সে জানতো না যে সে নিজেও আসলে অনেক ঋণগ্রস্ত। পাওনাদারদের কাছে কয়েক মাস সময় চেয়ে নিয়ে তারা বিদায় হলে অ্যালভিরার মা প্রচন্ড ভেঙে পড়ে। সে বুঝতে পারে যে সে বড় রকমের প্রতারণার শিকার হয়েছে। তার দুশ্চিন্তার আরো বড় কারণ ছিল তার বয়স। এখন সে নিজের রূপ দিয়ে কোনো ধনী ব্যক্তিকে ফাঁদে ফেলতে পারবে না, আর বিয়ে করে আর্থিক অবস্থার উন্নতি করাও তার পক্ষে সম্ভব নয়। আর তার কাছে যে জমানো টাকা ছিল, সেটাও আস্তে আস্তে ফুরিয়ে আসছে। অ্যালভিরার মায়ের এই দশা দেখে অ্যালভিরার মায়া হয়। সে তাকে সান্ত্বনা দিয়ে বলে, মা তুমি চিন্তা করো না, আমি এখানকার রাজপুত্র জুলিয়ানকে বিয়ে করব, তাহলে সবকিছু ঠিক হয়ে যাবে। মা মেয়ের দিকে ভালো করে তাকায়। অ্যালভিরা দেখতে আহামরি কিছু ছিল না, আর তাকে খুব একটা কেউ পছন্দও করতো না। এমন অবস্থায় রাজপুত্রের তাকে পছন্দ করাটা কোনো মিরাকেল বা অলৌকিক ঘটনা ছাড়া অসম্ভব ছিল। এদিকে অ্যালভিরার আরেকটা ছোট বোন ছিল, যে দেখতে খুবই মিষ্টি, কিন্তু তার এখনো বিয়ের বয়স হয়নি। তাই অ্যালভিরার মায়ের সামনে অ্যালভিরাকে বিয়ে দেওয়া ছাড়া আর কোনো উপায়ই ছিল না। অন্যদিকে অ্যাগনেসও তার জীবন নিয়ে ভীষণ বিপর্যস্ত ছিল। আগে থেকেই তার মা নেই, আর তার উপর সে তার বাবাকেও হারিয়েছে। সব মিলিয়ে একরাশ দুশ্চিন্তা নিয়ে সে তার বাবার মৃতদেহের সামনে বসে প্রার্থনা করতে থাকে, যেন সব বাধা কেটে যায়। কিছুদিন পর রাজ্যের রাজার এক ফরমান নিয়ে মন্ত্রী হাজির হয়। ঘোষণা করা হয় যে রাজপুত্র জুলিয়ান এখন বিয়ের যোগ্য, আর তার জন্য পাত্রী বাছাই করতে আজ থেকে 4 মাস পর এক বিশাল অনুষ্ঠানের আয়োজন করা হবে। রাজ্যের সব বিবাহযোগ্য অবিবাহিত মেয়েরা সেখানে আসতে পারবে, আর রাজপুত্র যাকে পছন্দ করবে সেই হবে এই রাজ্যের রাজকুমারী। এই প্রতিযোগিতায় অংশ নিতে ইচ্ছুক মেয়েরা মন্ত্রীর কাছে নাম জমা দিতে শুরু করে। হাতে মাত্র 4 মাস সময়, যার মধ্যে নিজেদের নিখুঁত করে গড়ে তুলতে হবে। অ্যালভিরা আর অ্যাগনেস দুজনেই নাম রেজিস্ট্রি করে, কিন্তু সমস্যা হলো রাজপুত্র কেন একজন সাধারণ চেহারার মেয়েকে পছন্দ করবে? যে কোনো মূল্যে অ্যালভিরাকে নিখুঁত সুন্দরী বানাতে মরিয়া হয়ে যায় তার মা, আর তাকে একজন প্লাস্টিক সার্জনের কাছে নিয়ে যায়। মেয়ের রূপ বাড়াতে সে সার্জারি করানোর সিদ্ধান্ত নেয়। হাতে পর্যাপ্ত টাকা না থাকলেও সে নিশ্চিত ছিল যে অ্যালভিরাই রাজবধূ হবে। তাই সার্জনকে কথা দেয় যে অনুষ্ঠানের পরই সব টাকা শোধ করে দেবে। সার্জন জানায় যে সে অ্যালভিরার চোখ, নাক, দাঁত, এমনকি তার শরীরের সার্জারিও করবে। এরপর অত্যন্ত ভয়ঙ্কর আর অদ্ভুত ভাবে বড় এক যন্ত্র দিয়ে সার্জন অ্যালভিরার দাঁতের ব্রেসেট টেনে খুলতে শুরু করে। এই পদ্ধতিটি অ্যালভিরার জন্য ছিল অসহ্য যন্ত্রণার। সেই যন্ত্রণা কাটাতে না কাটাতেই তাকে দ্বিতীয় সেশনের জন্য আসতে হয়, যেখানে ডাক্তার তার নাকে অস্ত্রোপচার করবে। ডাক্তার তার নাক মাঝখান থেকে কেটে হাড় ছোট করে দেয়, আর দুপাশ থেকেও নাকটা সরু করে দেয়। এরপর তার নাকের উপর একটা অদ্ভুত লোহার মাস্ক পরিয়ে দেওয়া হয়, যাতে নাকটি সোজা থাকে আর দ্রুত নতুন আকার পায়। পুরো প্রক্রিয়াটি ছিল চরম কষ্টদায়ক, কিন্তু শুধুমাত্র সুন্দরী হওয়ার নেশায় অ্যালভিরা সবকিছু মুখ বুঝে সহ্য করে নেয়। সুন্দরী হওয়ার পাশাপাশি রাজকীয় আদব কায়দা শেখা অ্যালভিরার জন্য জরুরি ছিল। তাই তাকে এমন এক স্কুলে পাঠানো হয় যেখানে আচার আচরণ আর বল ডান্স অর্থাৎ রাজকীয় নাচ শেখানো হয়। সেখানে গিয়ে দেখা যায় যে অ্যাগনেস আগে থেকেই সেখানে উপস্থিত। মিস সোফি এসে সবাইকে জানায় যে সে আর তার সহকর্মী মিলে তাদের হাঁটা, কথা বলা, বসা ও দাঁড়ানোর নিয়ম আর সেই সাথে নাচ শেখাবে। তবে এত পরিশ্রমের পরও সব মেয়ে ওই অনুষ্ঠানে যাওয়ার সুযোগ পাবে না। মাত্র 16 জন বাছাইকৃত মেয়েকে মূল অনুষ্ঠানে যাওয়ার সুযোগ দেওয়া হবে। এরপরই শুরু হয় তাদের কঠোর অনুশীলন। দিন গড়াতে থাকে। মিস সোফি খেয়াল করে যে অ্যালভিরার সৎ বোন অ্যাগনেস সব দিক থেকে অ্যালভিরার চেয়ে অনেক এগিয়ে, এমনকি পুরো গ্রুপের মধ্যে সেই সেরা। সে আগে থেকে অনেক আদব কায়দা জানতো। তার নাচ ছিল চমৎকার, আর প্রাকৃতিক ভাবে সে ছিল সবচাইতে সুন্দরী। এই কারণে মিস সোফি অ্যাগনেসকে সবার সামনে নিয়ে আসে, আর অ্যালভিরাকে পাঠিয়ে দেয় একদম পেছনের সারিতে, যেখানে কম সুন্দরী মেয়েদের রাখা হতো। অ্যাগনেস আর অ্যালভিরা বাড়ি ফিরলে অ্যাগনেস অ্যালভিরার মায়ের কাছে অনুরোধ করে যে এবার অন্তত তার বাবার শেষকৃত্য করা উচিত, কারণ মৃতদেহ পচতে শুরু করেছে। জবাবে অ্যালভিরার মা বলে, আমার কাছে শেষকৃত্য করার মতো কোনো টাকা নেই। আমি আমার সবটুকু সঞ্চয় আমার মেয়ের পেছনে খরচ করতে চাই। আমি অযথা যেখানে সেখানে টাকা নষ্ট করতে পারবো না। অ্যালভিরা রাজপ্রাসাদে সিলেক্ট হওয়ার পরই তোমার বাবার শেষকৃত্য হবে। এটা শুনে অ্যালভিরা বুঝতে পারে যে তার মা তাকে নিয়ে কতটা আকাশচুম্বী আশা করে আছে। তাই সে আরো কঠোর পরিশ্রম শুরু করে, আর পেছনের সারি থেকে ধীরে ধীরে সামনের দিকে আসতে থাকে। অবশেষে 40 দিনের প্রশিক্ষণ শেষ হয়। আজ সেই দিন যেদিন মিস সোফি আর তার সহকারী ওই 16 জন ভাগ্যবতীর নাম ঘোষণা করবে। লিস্ট দেখে অ্যালভিরা তো অবাক। তালিকার সবার উপরে অ্যাগনেসের নাম, আর অ্যালভিরার নাম একদম নিচে। তবে অ্যালভিরার নাম তালিকায় দেখে বাকি সবাই অবাক হয়ে যায়, কারণ তার নাকে
নাকে সবসময় ব্যান্ডেজ বাঁধা থাকতো, যা তার সৌন্দর্যে বড় একটা খুঁত ছিল। এখন এই 16 জনের পরবর্তী পর্যায়ের প্রশিক্ষণ শুরু হয়। বল ডান্স প্র্যাকটিস করার সময় অ্যালভিরা কিছুতেই অ্যাগনেসের মতো নিখুঁত ভাবে নাচতে পারছিল না। বিরক্ত হয়ে মিস সুফি অ্যালভিরাকে পেছনে ঠেলে দেয়। অ্যালভিরার মনে হয় যে মিস সুফি তার সাথে খুব খারাপ ব্যবহার করছে। তখন মিস সুফি তাকে সরাসরি বলে দেয় যে সবাই বলছে যে তুমি তোমার নিজের যোগ্যতায় এখানে আসনি, এসেছো তোমার মায়ের টাকার জোরে। তোমার মা টাকা খাইয়ে তোমাকে সিলেক্ট করেছে। এটা শুনে অ্যালভিরা আরো ভেঙে পড়ে, কারণ সে বুঝতে পারে যে তার মধ্যে এমন কোনো গুণ নেই যা কেউ পছন্দ করবে। বাড়িতে অ্যালভিরার মা একজন ডিজাইনারকে ডাকে যাতে অ্যালভিরার জন্য সেরা পোশাক তৈরি করা যায়, কিন্তু দেখা যায় যে অ্যালভিরা বেশ স্থূলকার বা মোটা, কারণ সে প্রচুর খাবার খেত। ডিজাইনার স্পষ্ট জানিয়ে দেয় যে সুন্দর পোশাক পরতে হলে অ্যালভিরাকে আগে ওজন কমাতে হবে। এত মোটা শরীর নিয়ে কোনো ভালো পোশাকই তাকে পরানো যাবে না, আর সেটা তার জন্য ফিটও হবে না। আর যদিও পরানো যায় তা দেখতে খুবই বাজে লাগবে। আর সেজন্য সুন্দর পোশাক পরার জন্য প্রথমে তার এই ওজন কমাতে হবে। তাই অ্যালভিরার মা তার জন্য করা ডায়েট চার্ট তৈরি করে, আর খাবার হিসেবে তাকে শুধু লেবু পানি খেতে দিতে শুরু করে যাতে সে দ্রুত ওজন কমিয়ে রোগা হতে পারে। পরদিন দেখা যায় মিস সুফি 16 জন মেয়ের সাথে আলাদাভাবে দেখা করছে। সে তাদের সাথে কথা বলে তাদের ভেতরের সৌন্দর্য বা ব্যক্তিত্ব বুঝতে চাইছিল। এখনো অ্যাগনেস প্রথম স্থান অধিকার করে। এরপর মিস সুফি অ্যালভিরার সাথে দেখা করে আর তার সাথে কথা বলে। অ্যালভিরার মনের কথা শুনে সুফির মনে তার জন্য মায়া হয় যে কিভাবে সমাজে নিজেকে মানিয়ে নেওয়ার জন্য মেয়েটি এত লড়াই করছে। এত অপমান আর ঠাট্টা বিদ্রুপের শিকার হয়ে সে যে কতটা সাহসের সাথে নিজের লক্ষ্যে টিকে আছে তা দেখে সুফি মুগ্ধ হয়। অ্যালভিরাকে সাহায্য করার জন্য সে তাকে একটি গোপন জিনিস দেয় যাতে তার মোটা শরীরটা স্লিম হবে আর দ্রুত রোগাও হয়ে যাবে। সে সেই জিনিসের ভেতরে কি ছিল তা জানা যায় যখন অ্যালভিরা তার বোনকে সেটা দেখায়। আসলে ওটা ছিল ফিতা ক্রিমের একটি ডিম। অ্যালভিরা তার বোনকে বলে মিস সুফি বলেছে যে আমি যদি এটা খাই তবে এরপর যাই খাই না কেন আমার ওজন আর বাড়বে না, আমি দ্রুত স্লিম হয়ে যাব। আর একবার রাজপুত্র জুলিয়ানের সাথে বিয়ে হয়ে গেলে এই ওষুধটা খেয়ে পেটের কৃমি মেরে ফেলবো। মিস সুফি তাকে এভাবেই বুঝিয়েছিল, কিন্তু অ্যালভিরা এর ভয়াবহ পরিণতির কথা জানতো না। তার ছোট বোন কিছুটা আন্দাজ করতে পেরে তাকে এটা খেতে নিষেধ করে, কিন্তু রাজপুত্রকে পাওয়ার নেশায় সে অন্ধ হয়ে গিয়েছিল। তাই সে কিছু না ভেবেই ডিমটি খেয়ে ফেলে। এর মধ্যে রাজপুত্র জুলিয়ান তার বন্ধুদের সাথে ওই এলাকায় শিকারে আসে। তাকে দেখে অ্যালভিরা আরো তাকে নিয়ে ঘর বাঁধার স্বপ্ন দেখতে শুরু করে। রাজপুত্রের চলে যাওয়ার পর বাড়ি ফেরার পথে অ্যালভিরা দেখে যে তার সৎ বোন অ্যাগনেস তাদের এক চাকরের সাথে মেলামেশা করছে। এটা দেখে সে রেগে যায় আর বাড়িতে গিয়ে তার মাকে সব বলে দেয়। এই কথা শুনে অ্যালভিরার মা যেন তেলে বেগুনে জ্বলে ওঠে। সে অ্যাগনেসকে মারধর করে আর শাস্তি হিসেবে তাকে নিজের বাড়িতে পরিচারিকা বা কাজের মেয়ে বানিয়ে রাখে, এমনকি তার বাইরে বের হওয়া নিষিদ্ধ করে দেয়। মায়ের এই সিদ্ধান্তে অ্যালভিরা মনে মনে খুব খুশি হয়, কারণ সে জানতো যে তার পথের সবচেয়ে বড় কাটা হলো এই অ্যাগনেস। যেহেতু সে কৃমির ডিম খেয়ে নিয়েছে তাই তার ওজন বাড়ার ভয় আর ছিল না। সে লুকিয়ে লুকিয়ে প্রচুর খাবার খেতে শুরু করে আর অ্যাগনেসও তাকে খাবার এনে দিত, কারণ কোথাও না কোথাও অ্যাগনেসও চাচ্ছিল অ্যালভিরা যেন রোগা হতে না পারে। গল্পে এভাবেই 3 মাস কেটে যায়। অবশেষে অ্যালভিরার নাকে সে লোহার মাস্ক খোলা হয় আর দেখা যায় তার নাকটি চমৎকার আকার পেয়েছে। সার্জারি সফল হয়েছে আর সে আগের চেয়ে অনেক বেশি সুন্দরী হয়ে উঠেছে। অ্যালভিরা পুরো উদ্যমে অনুষ্ঠানে যাওয়ার প্রস্তুতি নিতে থাকে আর অ্যাগনেস বাড়িতে কাজের মেয়ের মতো খাটতে থাকে, এমনকি তাকে নিজের হাতে গরুর দুধও দুতে হতো। অ্যাগনেসের এই দশা দেখে অ্যালভিরা এক পৈশাচিক আনন্দ পাচ্ছিল। নাক ঠিক হওয়ার পর তার মাতাকে আবার প্লাস্টিক সার্জনের কাছে নিয়ে যায় আর অ্যালভিরাকে আবারও যন্ত্রণার মধ্য দিয়ে যেতে হয়। ডাক্তার সুই সুতা দিয়ে তার চোখের কৃত্রিম পাপড়ি বসিয়ে দেয়, যার ফলে অনেকদিন তার চোখে ব্যান্ডেজ বাঁধা থাকে আর তাকে দেখতে খুব কদাকার লাগছিল। এরপর তার ব্রেস্ট সার্জারি করা হয়। এতগুলো যন্ত্রণাদায়ক অস্ত্রোপচারের পর অ্যালভিরার শরীর ভেঙে পড়তে শুরু করে। সে নিজেকে খুব দুর্বল অনুভব করছিল আর তার ক্ষুধা স্বাভাবিকের চেয়ে অনেক বেশি বেড়ে গিয়েছিল। সে বারবার অ্যাগনেসের কাছে খাবার চাইতে থাকে আর অ্যাগনেসও মায়ের নিষেধ অমান্য করে তাকে বারবার খাবার দিতে শুরু করে। অন্যদিকে স্কুলে মিস সোফিয়া আর তার সহকারী অ্যাগনেসের অনুপস্থিতিতে খুব চিন্তিত হয়ে পড়ে, কারণ পুরো গ্রুপের প্রতিনিধি ছিল অ্যাগনেস। সোফি যখন অ্যালভিরার মায়ের কাছে অ্যাগনেসের কথা জানতে চায় তখন সে মিথ্যে বলে যে বাবার মৃত্যুতে অ্যাগনেস এতটাই ভেঙে পড়েছে যে সে আর কিছুতেই মন দিতে পারছে না। অগত্যা মিস সোফি অ্যাগনেসের জায়গাটি অ্যালভিরাকে দিয়ে দেয়, কারণ এতগুলো সার্জারির পর অ্যালভিরাও এখন অ্যাগনেসের মতোই সুন্দরী হয়ে উঠেছিল। অন্যদিকে রাতের আধারে আমরা দেখি অ্যাগনেস যখন লুকিয়ে অ্যালভিরার জন্য খাবার নিয়ে আসছিল তখন অ্যালভিরা নিজের চুল আঁচড়াচ্ছিল, কিন্তু চুল আঁচড়াতে গিয়ে দেখা যায় যে তার গোছা গোছা চুল উঠে আসছে। এটা দেখে অ্যালভিরা ভীষণ ঘাবড়ে যায়। আসলে এটা হচ্ছিল সেই ফিতা ক্রিমের কারণে। ওটা কেবল তাকে রোগা রাখছিল না, বরং তার শরীরে সব পুষ্টিও শুষে নিচ্ছিল, যা চুল ও ত্বকের উজ্জ্বলতা ধরে রাখার জন্য জরুরি ছিল। এদিকে অ্যালভিরার মা যখন জানতে পারে যে অ্যালভিরা এখন নাচের প্রধান পারফর্মার আর সে অ্যাগনেসের জায়গা নিয়েছে তখন সে তার মেয়ের জন্য আগের চেয়ে অনেক বেশি জমকালো এক পোশাক তৈরি করে। এরই মধ্যে অ্যাগনেস সেখানে এলে তারা সবাই মিলে তার সাথে খুব খারাপ ব্যবহার করে। আসলে অ্যাগনেসের স্বাভাবিক সৌন্দর্য দেখে তারা সবাই মনে মনে হিংসা করত। ড্রেস ট্রায়ালের সময় ডিজাইনার যখন দেখে যে অ্যালভিরার চুল পড়ে যাচ্ছে তখন সে তার টাক ঢাকার জন্য একটি উইগস তৈরি করে নেয়। অ্যাগনেসও মনে মনে
ঠিক করেছিল যে সে যে কোনো মূল্যে ওই অনুষ্ঠানে যাবেই, তাই সে তার মায়ের পুরনো বল গাউন বের করে আনে। গাউনটি ছিল অত্যন্ত দামি আর চমৎকার, কারণ একসময় অ্যাগনেসের মা ছিল ওই অঞ্চলের সবচেয়ে সুন্দরী ও ধনী নারী। অ্যালভিরা যখন এই সুন্দর গাউনটি দেখে সে হিংসা একেবারে অন্ধ হয়ে যায় আর সেটিকে ছিঁড়ে কুচি কুচি করে ফেলে। নিজের মায়ের শেষ স্মৃতিটুকু এভাবে নষ্ট হতে দেখে অ্যাগনেস কান্নায় ভেঙে পড়ে। কোনো উপায় না পেয়ে সে তার বাবার পোস্তে থাকা লাশের সামনে গিয়ে কাঁদতে থাকে। তার এই করুণ দশা দেখে তার মৃত মায়ের আত্মা আলো রূপ নিয়ে আবির্ভূত হয়। সে মেয়ের উপর মায়া করে তাকে একজোড়া জাদুকরি জুতো দেয় আর সিন্ডারেলা গল্পের মতোই কিছু শর্ত দেয়। সে বলে যে এই জুতো জোড়া পরে তুমি অনুষ্ঠানে যাও, বাইরে থাকা কোনোটি তোমার জন্য পালকিতে পরিণত হবে আর তোমাকে রাজপ্রাসাদে নিয়ে যাবে, কিন্তু মনে রেখো ঘড়িতে 12টা বাজার সাথে সাথে সবকিছু আগের অবস্থায় ফিরে আসবে। তবে এই গল্পে একটি ছোট্ট টুইস্ট ছিল। অ্যাগনেসের মাতাকে মুখ ঢেকে রাখার একটি শর্তও দিয়েছিল। খুশিতে আত্মহারা হয়ে অ্যাগনেস যখন বেরিয়ে যাচ্ছিল তখন দেখা যায় তার বাবার মৃতদেহের উপর থাকা পোকাগুলোই তাদের জাদুকরি বুনন দিয়ে ছেঁড়া ড্রেসটি আবার ঠিক করে দিয়েছে। অবশেষে সেই প্রতীক্ষিত রাত আসে। অ্যালভিরা অনুষ্ঠানের উদ্বোধনী নাচ শুরু করে। উপস্থিত সবাই তার রূপে মুগ্ধ হয়ে যায়। কেউ জানতো না যে সৌন্দর্যের পুরোটাই ছিল কৃত্রিম। রাজপুত্র জুলিয়ান এসে বাকি সব মেয়েকে ছেড়ে অ্যালভিরাকে তার নাচের সঙ্গী হিসেবে বেছে নেয়। অ্যালভিরার কারণে সেখানে থাকা সব অভিজাত ব্যক্তিরা তার মাকেও খুব খাতির করতে শুরু করে। অ্যালভিরা খুশিতে আত্মহারা হয়ে যায়, কারণ সবকিছু তার পরিকল্পনা মতোই হচ্ছিল। কিন্তু এই সুখ ছিল ক্ষণস্থায়ী। কিছুক্ষণ পরেই সেখানে মাস্ক পরা তরুণী এসে হাজির হয়, যার চারপাশের আবহ ছিল এতটাই মায়াবী যে সব অতিথি তার দিকে আকৃষ্ট হয়ে পড়ে। রাজপুত্র অ্যালভিরাকে ফেলে সেই মেয়েটির দিকে মন্ত্রমুগ্ধ হয়ে এগিয়ে যায়। জুলিয়ান এখন সেই মাস্ক পরা মেয়েটি অর্থাৎ অ্যাগনেসের সাথে নাচতে শুরু করে। নাচের এক পর্যায়ে রাজপুত্র যখন অ্যাগনেসের দিকে একটু ঝুঁকে তখন তার মাস্কটি খসে পড়ে। অ্যালভিরার সাথে সাথে তাকে দেখে চিনে ফেলে যে অপূর্ব সুন্দরী মেয়েটি আর কেউ নয় বরং অ্যাগনেসই। অ্যাগনেস জানতো যে অ্যালভিরা এখন তার জন্য বড় কোনো ঝামেলা তৈরি করবে, তাই সে দেরি না করে সেখান থেকে দৌড়ে বেরিয়ে যায়। রাজপুত্র তাকে থামানোর জন্য পেছনে ছুটলেও সে আর থামে না। ঠিক সিন্ডারেলার গল্পের মতোই তার একটি জুতো সিঁড়িতে রয়ে যায়। রাজা সেটি কুড়িয়ে প্রাসাদে নিয়ে আসে আর ঘোষণা করে যে রাজ্যের সব মেয়েকে এই জুতোটি পরিয়ে দেখা হবে। যার পায়ে এটি হুবহু মিলে যাবে সেই হবে এই রাজ্যের রাজকুমারী। অ্যালভিরা প্রচন্ড রাগে বাড়ি ফিরে আসে। সে জানতো যে ওই মেয়েটি ছিল অ্যাগনেস আর অন্য জুতোটি ওর কাছেই আছে। তাই বাড়িতে ঢুকে সে অ্যাগনেসকে আক্রমণ করে আর তাকে প্রচুর মারধর করে তার পা থেকে জুতোটি কেড়ে নেয়। সে নিজে এই জুতোটি পরতে চায়, কিন্তু সে দেখে যে ওটি তার পায়ের তুলনায় অনেক ছোট। সে আপ্রাণ চেষ্টা করে, কিন্তু কোনোভাবে জুতোটি তার পায়ে ঢুকছিল না। আসলে ওটা ছিল জাদুকরি জুতো, যা কেবল অ্যাগনেসের পায়ে ফিট হওয়ার কথা, কারণ ওটা তার মা তাকে দিয়েছিল। কিন্তু অন্ধমোহ আর জেদ থেকে অ্যালভিরা ঠিক করে যে জুতোয় পা ঢুকাতে সে তার পাই কেটে ফেলবে, আর পা ছোট হয়ে গেলে জুতোতে তার পা ঢুকে যাবে। সে সাথে সাথে একটি বড় ছুরি নিয়ে নিজের পায়ে আঘাত করে আর তার পায়ের সব আঙুল কেটে ফেলে। অসহ্য যন্ত্রণায় সে অজ্ঞান হয়ে যায়। তার এই অবস্থা দেখে তার মা ও বোন সেখানে ছুটে আসে। অ্যালভিরার কষ্ট দেখে তার ছোট বোনের অনেক মায়া হয়। সে ভাবে যে রাজপুত্রকে পাওয়ার জন্য অ্যালভিরা কতই না কষ্ট সইছে। অ্যালভিরা যখন অচেতন তখন তার বোন তার মাকে বলে যে অ্যালভিরা ভুল পা কেটে ফেলেছে। রাজপুত্রের কাছে যে জুতোটি আছে তা অন্য পায়ের। এই কথা শুনে অ্যালভিরা লোভী মা তার অচেতন অবস্থাতেই অন্য পাটিও কাটার সিদ্ধান্ত নেয় আর একই ছুরি দিয়ে তার অন্য পায়ের আঙুলগুলো কেটে ফেলে। তার মায়ের এই নৃশংসতা দেখে অ্যালভিরার বোন একদম স্তব্ধ হয়ে যায়। সে বিশ্বাসই করতে পারছিল না যে তার মা টাকার জন্য কতটা নিচে নামতে পারে, এমনকি নিজের মেয়ের এমন সর্বনাশও করতে পারে। সে বুঝতে পারে তার মা আসলে টাকার নেশায় পাগল হয়ে গেছে। দুদিন পর অ্যালভিরার জ্ঞান ফেরে এক রাজকীয় ঘোষণায় জানানো হয় যে রাজপুত্র জুলিয়ান নিজে জুতোর মাপ নিতে তাদের বাড়িতে আসছে। প্রচন্ড ব্যথার মধ্যে অ্যালভিরা কোনো মতে উঠে সেখান থেকে বের হওয়ার চেষ্টা করে, কিন্তু তার হাঁটার ক্ষমতা ছিল না। সে বিছানা থেকে পড়ে যায় আর হামাগুড়ি দিয়ে বের হতে থাকে। সিঁড়ি দিয়ে নামার সময় সে তার নিয়ন্ত্রণ হারিয়ে নিচে পড়ে যায় আর মারাত্মকভাবে আহত হয়। উল্টে যাওয়া অবস্থায় সে দেখে যে অ্যাগনেস ঠিক সেই গাউনটি পরে দাঁড়িয়ে আছে যা অ্যালভিরা ছিঁড়ে ফেলেছিল, আর এখন সেটি দেখতে আগের চেয়ে অনেক বেশি সুন্দর লাগছে। ইতিমধ্যে রাজপুত্র জুলিয়ান সেখানে পৌঁছে যায় আর সবাইকে জুতোটি পরে দেখতে বলে। অ্যাগনেস জুতোটি পরতেই তার পায়ে হুবহু মিলে যায়, আর এটি দেখে রাজপুত্র বুঝতে পারে যে সেদিনে সে রহস্যময়ী মেয়েটি ছিল এই অ্যাগনেসই, যাকে সে প্রথম দেখাতেই পছন্দ করে ফেলেছিল। আর সে তাকে বিয়ে করার সিদ্ধান্ত নেয় আর সাথে করে নিয়ে যেতে থাকে। এই দৃশ্য দেখে অ্যালভিরা কান্নায় ভেঙে পড়ে। সে এত কষ্ট সহ্য করলো, এত কিছু হারালো, অথচ রাজপুত্রকে সে পেল না। তার এই করুণ দশা দেখে তার ছোট বোন তার কাছে এগিয়ে আসে আর মিস সোফিয়ার দেয়া সেই অ্যান্টিডোট অ্যালভিরাকে খাইয়ে দেয়। ওষুধ খাওয়ার সাথে সাথেই অ্যালভিরা বমি করতে শুরু করে আর তার ভেতর থেকে সেই ভয়ঙ্কর ফিতা কৃমি বেরিয়ে আসে। তার বোন টেনি কৃমিটি বের করে আনে আর অ্যালভিরা আগের চেয়ে অনেকটা সুস্থ বোধ করতে থাকে। এরপর অ্যালভিরার বোন তাকে মোটা কাপড় পরিয়ে দেয় আর সেখান থেকে পালিয়ে যাওয়ার কথা বলে। সে জানতো যে তাদের মা টাকার জন্য হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলেছে আর যে কোনো সময় সে তাদের ক্ষতি করতে পারে। নিজেদের বাঁচাতে দুই বোন তাদের মাকে ফেলে বহুদূর পালিয়ে যায় যাতে তারা শান্তিতে জীবন কাটাতে পারে। আর তারা তাদের লোভী মায়ের খপ্পরে পড়ে অ্যালভিরার মতো তারা আর কোনো ভুল না করে। এইভাবেই
প্রাসাদ ছেড়ে তাদের দূরে চলে যাওয়ার মাধ্যমে মুভিটি এখানেই শেষ হয়ে যায়। তো গল্পটি আপনাদের কাছে কেমন লেগেছে তা আমাদের কমেন্ট করে জানাতে পারেন। যদি ভালো লাগে তাহলে প্লিজ ভিডিওটিতে লাইক করে দেবেন। আর যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে পারেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন আর সুস্থ থাকুন।